নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। এখন পর্যন্ত আরজিকরে অভয়ার ধর্ষণ এবং খুন নিয়ে তোলপাড় বাংলা বা তোলপাড় দেশ বলা যেতে পারে। হসপিটালের মধ্যে একটি ডাক্তারি ছাত্রী এবং চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হলো, এবং সেখানে দাঁড়িয়ে যেটা উঠে আসছে, পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করেছে। এই আবহে মধ্যে আবার একটা পুলিশের কীর্তি সামনে চলে এলো, এবং এটাতেও খাস কলকাতাতেই, এবং সেটা হচ্ছে লেক থানা। সেখানে দাঁড়িয়ে এক আইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, এবং তারপর এই ধর্ষণের অভিযোগ পাওয়ার পর পুলিশ কেসটাকে লঘু ধারা দিয়েছে, ধর্ষণের অভিযোগে ধারা দেওয়া হয়নি। তারপর আদালত যে সমস্ত তদন্তকারী অফিসার ছিলেন, যারা মহিলা অফিসার, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করেছে এবং তাদের থেকে এই তদন্ত থেকে সরিয়ে দিয়েছে। আর কি একটা এটার ঘটনাটা হচ্ছে 14ই জুলাইয়ে এই কলকাতা শহরের বুকে পরপর দুটো ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র দুটো ঘটনা নয়, এবং তারপর পুলিশের ভূমিকা। চলুন আগে যে আইএস অফিসার তার স্ত্রী যে ঘটনাটা, সেটা আমরা দেখি এক নজরে কি হয়েছিল, এবং তারপর কলকাতা হাইকোর্টে রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চ কি বলেছে সেই রায়টাও আমরা দেখব। লেক গার্ডেন্স এলাকায় এই ঘটনাটা ঘটেছে। 14 তারিখ আইএস অফিসারের স্ত্রীকে প্রায় 11:30টার সময় উনি যে কমপ্লেন লেটার পুলিশকে লিখেছেন, অভিজিৎ মিত্র তাকে ধরে এবং তাকে মলেস্ট করে। কোনো ক্রমে সেদিন তিনি পালাতে সক্ষম হয়েছিলেন। 15/7/2024 সকাল 6:30টার সময় অভিজিৎ ওই ভদ্রমহিলার বাড়িতে ঢুকে পড়েন। তখন ভদ্রমহিলা ঘুমাচ্ছিলেন। ভদ্রমহিলার বৃদ্ধা শাশুড়িকে অত্যাচার করেন এবং ভদ্রমহিলার ঘরে ঢুকে গিয়ে বন্দুক দেখিয়ে তার জামা কাপড় খুলে তাকে ধর্ষণ করে, এবং সেইটা করা হয়েছিল তার গান পয়েন্টে রিভলভার ধরে। এবং বলা হয় যে পুলিশে অভিযোগ করলে তাকে খুন করে দেওয়া হবে ওই দিন। তারপর ওই অভিজিৎ তার ওই মহিলার অফিসে গিয়ে প্রচণ্ড ঝামেলা করে, কারণ ওই সময় তিনি জানতে পেরেছিলেন যে মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন। তার ঘন্টার পর ঘন্টা তার বসে থাকার পর অভিযোগ দায়ের হয়। পুলিশ সেই সময় যেটা অভিযোগ, যে অভিজিৎ মিত্রের সঙ্গেও কথা বলছিলেন। অদ্ভুতভাবে এই ঘটনার পর ধর্ষণের কোনো ধারা যুক্ত করা হয়নি। সাদামাটা একটা মামলা করা হয় পুলিশের তরফ থেকে, এবং যথারীতি অভিজিৎ মিত্র পরের দিন বেল পেয়ে যান। অভিজিৎ মিত্রের 16 তারিখ জামিন পেতে কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ ধর্ষণের ধারা এত হওয়ার পর একটা লঘু ধারা দিয়ে তার জামিন হয়ে গেল অভিজিৎ মিত্রের, যেটা আমরা অভয়ার এখানে দেখেছিলাম। এখন আমরা জানতেই পারিনি যে এখানে ধর্ষক আর খুনিরা কে। কারণ কেন জানতে পারছি না? কারণ ইতিমধ্যেই বলা হচ্ছে টালা থানায় বসে তথ্য এবং প্রমাণ নষ্ট করা হয়েছিল। এই একই জিনিস এখানেও কিন্তু বারবার দেখা যাচ্ছে। পুরো ঘটনাটা জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়। সেই মামলায় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ ডিসি ওমেন পুলিশকে তদন্ত করতে বলে, এবং সেই মামলার সঙ্গে যুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলে। অভিজিৎ মিত্র যে বেল অর্ডার পেয়েছিলেন সেটা ক্যান্সেল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভদ্রমহিলা আর কি এই যে নিদারুণ যন্ত্রণা, সেটা আমি ওনার একটা চিঠির একটা কপি আমি একটাতে পড়ে শোনাই। এটা 14 তারিখ কি হয়েছিল, তাহলে আপনারা বুঝতে পারবেন কি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়েছে। সাডেনলি, এটা 3 নম্বর পয়েন্টে লেখা আছে, on 14/7/2024 at about 10:30 p.m. at night, when I was returning from my workplace, Chaigram, accused Abhijit Mitro is completely intoxicated condition and walked onto me in front of the gate of my residential apartment. Before I could understand, he inappropriately touched me and sexually molested me. আগের দিনের ঘটনাটা বলছি। Somehow I escaped his clutches and ran inside me flat.
inside me flat and bolted the door. About 6:15 p.m. in the morning, আর কি পরের দিন 15 তারিখ, when I was asleep, a doorbell rang in our flat. My aged mother-in-law, named Rita Ganguly, went to attend the door. As she opened the door, the accused, Abhijit Mittu, brandishing a firearm and an alcohol bottle, and dashed inside our house, pushing my aged and aligning mother-in-law, and entered my bedroom while I was asleep. I startled by the complete shock, and the accused person mercilessly pounced upon me, and in a completely pervert manner torn of my night dress, which I was wearing. তারপরের অংশটা আপনারা নিজেরাই পড়ে নিন যে কিভাবে তার ওপর ধর্ষণ করা হয়েছিল, কি করা হয়েছিল, এবং সেটা উনি যে পুলিশে কমপ্লেন করেছিলেন, তারপর ভাবাই যায় না। কলকাতা পুলিশের এই ভূমিকা আরজি করের পর আমরা যত সামনে আসছে, তখন কিন্তু একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা, তার স্বামী আইএএস, বাইরে কর্মরত, তার স্ত্রী কমপ্লেন জানাচ্ছেন, তারপর কলকাতা পুলিশের এই ভূমিকা সত্যিই ভাবা যায় না। এবার এর জাস্টিস বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ কি বললেন সেটা খুব ইন্টারেস্টিং, আপনাদের আমি দুটো পাতা শুনিয়ে দিই। এটা 28 নম্বর জায়গায় উনি বলছেন, দ্য কেস ইজ টু বি ট্রান্সফার্ড টু দ্য ডেপুটি কমিশনার অফ উইমেন পুলিশ, লালবাজার, herein the respondent number 4, who will act as the investigation officer hereafter. The present investigation officer will hand over all documents and case diary to the respondent number 4 with the 3 days from date, আর কি যেটা উনি রায়ের কপি দিয়েছেন। The bail granted in the respondent number 9 by the additional chief judicial magistrate in the next case number 133 of 2024 on 16 July 2024, as well as the anticipatory bail granted by the London Session Judge, Alipur, South Chobbish Pargona, dated 10 September 2024, is hereby cancelled by this court in exercise of power conferred under Article 226 of the Constitution of India, and the Polish authorities are to take necessary steps in the regard. Commissioner of Police, Kolkata, respondent number 3, is to take disciplinary action against respondent number 6 and 7 and other lady officer, namely ASI Sujata Bormon, Lake Police Station, Lady ASI Kalpana Roy of Tiljala Police Station, and Lady SI Urpita Bhattacharya of Korea Police Station for their failure to procedural norms and for tampering, and tampering with the complaint by necessary authorities, emphasizing the importance of strict adherence to the legal provision designed to protect victims of sexual crime, particularly concerning the recording statement and the handling of complaint. তারপরে যা দিয়েছে যে রেজিস্ট্রি অফ ক্যালকাটা হাইকোর্ট উইল ফরওয়ার্ড এ কপি টু দ্য জাজমেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, সাউথ চব্বিশ পরগনা, আলিপুর, টু টেক নেসেসারি অ্যাকশন। অর্থাৎ আমরা যেটা দেখলাম সে একই জিনিস, অর্থাৎ কলকাতা পুলিশ যাই তথ্য এবং প্রমাণ সেগুলো সাপ্রেস করছে। তার থেকে বড় জায়গা হচ্ছে খাস কলকাতার বুকে গান পয়েন্টে এরকম ধর্ষণের অভিযোগ মারাত্মক। এবারে তারপরে কলকাতা পুলিশের এই রিলাক্টেন্ট ভূমিকা জানেনই, এই যে কলকাতা পুলিশের এই অফিসারদের যে কীর্তি সামনে এলো, তারপর পুলিশ বা প্রশাসন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে। কারণ ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে অভয়ার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে জনমানুষে কিন্তু বিরাট প্রশ্ন উঠে গেছে, এবং পুরো বিষয়টা যে কভার আপ করা হচ্ছে এবং তার জন্য যে খুনিরা ধরা পড়ছে না, এটাও মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন। 30 তারিখ আবার মামলা হবে, সেখানে উঠবে, সেখানে দাঁড়িয়ে সিবিআই বলবে, সিবিআই এর আইনজীবী বলবেন, কিন্তু যে অপরাধীরা ধরা পড়ছে না একই কারণ, সে তথ্য প্রমাণ লোপাট। এখানেও একই জিনিস হচ্ছে, পুলিশের বিরুদ্ধে একই।
তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? একটা যদি সাধারণ হসপিটালের মধ্যে এরকম একটি ডাক্তারি চিকিৎসকের সঙ্গে হয়, একটা সম্ভ্রান্ত ঘরের এক আইএস অফিসারের স্ত্রীর সঙ্গে যদি এটা হতে পারে এবং তারপরে পুলিশের এই ভূমিকা থাকতে পারে, তাহলে আগামী দিন আমরা ঠিক কোথায় যাচ্ছি, কোথায় হেড করছি? সত্যি আমাদের উদ্বেগ, আমাদের আতঙ্ক কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। এই ঘটনা যখন একদিকে হবে, উল্টো দিকে আমরা বলবো কলকাতা সেফেস্ট নগরী, কলকাতায় যে ডেটা, সেই ডেটাতে কলকাতাকে সেফেস্ট নগরী কেন্দ্রীয় সরকার বলছে, আমরা তারপরে বুক বোঝাবো। জানি না, পাবলিক একটা হিন্দিতে একটা গান ছিল, ইয়ে পাবলিক হ্যায় ये सब जानती है। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।